এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরিসংখ্যান পেইড ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত। তো কথা হচ্ছে, আমি প্রথম যে আমি ক্লাসটা নিয়েছিলাম, প্রথম দিনে আমি বলছিলাম যে আজকের গত দিনের ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসটা এবং আজকের যে ক্লাসটা হচ্ছে, আজকেরটা হচ্ছে দ্বিতীয় পেইড ব্যাচের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এই দুইটা হচ্ছে আমি মানে ফ্রিতে সবার জন্য উন্মুক্ত করে দিতে চাইছি বা দিব ইনশাল্লাহ। তো কথা হচ্ছে এই ধরা যে আমাদের মনে করো যে পরিসংখ্যানের যে পেইড ব্যাচ আছে, এই পেইড ব্যাচে অনেকেই ভর্তি হওয়ার জন্য নক দিচ্ছে, ইনবক্স করতেছে। তো তাদের উদ্দেশ্যে অনেকেই আমি তো হচ্ছে হ্যাঁ, আমার পেজ যে আছে, পেজে তো আমি পোস্ট দিছি, পোস্টে তো আমি লিখেই দিছি যে কোর্স ফি এত বা হ্যান ত্যান এরকম। তো অনেকেই জানে না, সেটার জন্য আমাকে ইনবক্স করে। তো আশা করি আজকের পর সবার ক্লিয়ার হবে। তো দেখো যে আমাদের যে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের জন্য যে আমি যে একটা পেইড, এই যে এখন যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে পেইড ব্যাচ। তো পেইড যে একটা ব্যাচ খুলছি, এটার হচ্ছে 20 তারিখের আগে তোমার অফার ছিল হচ্ছে, 20 তারিখের আগের অফার ছিল হচ্ছে 550, সরি, 20 তারিখের আগে অফার ছিল হচ্ছে 450 টাকা। 450 টাকা ছিল 20 তারিখের আগের অফার। কিন্তু এখন আমি বলছিলাম যে 20 তারিখের আগে ভর্তি হইলে আমি 450 টাকা নিব, কিন্তু মেইন মোট কিন্তু হচ্ছে ছিল যে 550 টাকা। তো এখন যারা ভর্তি হতে চাও, বুঝছো, এখন যারা ভর্তি হওয়ার জন্য আমাকে নক দিচ্ছ, তারা হচ্ছে এই যে 550 টাকা এখন তোমাদের ভর্তি হইতে হবে, কারণ এইটা আমি 20 তারিখ পর্যন্ত দিছিলাম, অর্থাৎ 20 জুলাই পর্যন্ত আমি দিছিলাম এটা, যে 550 টাকার কোর্সটা তোমরা 450 টাকায় হচ্ছে কিনতে পারবা। আচ্ছা, তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করে সমস্যা সম্পর্কে বলবা, তাহলে আমি হচ্ছে যদি তোমাদের সমস্যা আমার কাছে মানে আচ্ছা যাই হোক, আমি তোমাদের কিছুটা হচ্ছে কমাই নিব, সেটা আমাকে ইনবক্সে একান্ত বললে তবে আমি হচ্ছে সেটা বিষয়টা আমি দেখব। তো গেল কোর্স প্রচারণা। এখন কথা হচ্ছে, প্রথম দিনে যে ক্লাসটা নিছিলাম আমি হচ্ছে 2 গুণ 2 মাত্রার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলে একটা হচ্ছে মান দেওয়া ছিল, সেটা প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে প্রথম ক্লাস ছিল। আর আজকের ক্লাসটা হচ্ছে যে কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করতে বলছে আমাদের। কি প্রশ্নটা যদি আমরা দেখি, যে কি বলছে যে কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা ফাংশনের উদ্ভাবন করো, তাই না? এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা কি আমরা কেন নিছি বা কেন এই প্রশ্নটা পড়তেছি, এটাই কেন পড়তে হবে? আরো তো অনেক প্রশ্ন আছে। তো আমরা যদি দেখি বিগত 11 সাল, 13 সাল, 15 সাল, 18 সাল, 20 সাল, 22 সাল, অর্থাৎ কয়বার? 3 6, অর্থাৎ এই প্রশ্নটা বিগত সালে 6 বার রিপিট হয়েছে। তার মানে কি এটা 99% ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষার হলে আমাদের স্কিপ করে যাওয়া একদম চলবে না, এটা আমাদেরকে করতেই হবে। এখন কথা হচ্ছে, এটা তো অবশ্যই আমি সলভ করাবো। এই সলভ করানোর জন্য আমাদের কিছুটা কৌশল জানতে হবে, যে আসলে মেইন কথা হচ্ছে যে আমরা অন্যান্য সাবজেক্ট যখন করতে যাই, অন্যান্য সাবজেক্ট করতে গেলে হয় কি যে একটা আমরা টাইপ শিখি, সেই টাইপ অনুযায়ী 5 6টা বা 10টা ম্যাথ আমরা করতে পারি। কিন্তু যখন আমরা পরিসংখ্যানের ম্যাথগুলো করতে যাই, পরিসংখ্যানের ম্যাথ হয়েছে যে এক একটা ম্যাথ এক এক রকম টাইপের, কোনো মানে ম্যাথের টাইপের সাথে কোনোটার হচ্ছে মিল নাই। ক্লাস কি দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, ক্লাস একদম ঠিক মতো দেখা যাচ্ছে। তো কি বলছিলাম যে হচ্ছে পরিসংখ্যানের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটা টাইপের সাথে কোনো টাইপের সাথে কোনো ম্যাথ মানে কোনো মিল নাই, একটা একরকম আরেকটা আরেক রকম এরকম। তো আমি একটু চেষ্টা করতেছি এমনভাবে তোমাদেরকে ক্লাসটা দেওয়ার, যে একটা আমি নির্দিষ্ট একটা ধাপ মনে রেখে অঙ্কটা আমি করব। হুবহু মনে করো যে অঙ্ক করতে গেলে প্রথম স্টেপ করলাম, দ্বিতীয় স্টেপ কি আছে সেটা আমি হলে গিয়ে কি হয়ে ভুলে যাই। আর বিষয় মেইন কথা হচ্ছে, যে অঙ্কই আমরা করি না কেন, প্রত্যেকটা অঙ্ক করতে গেলে আমাদেরকে খুব বেশি বেশি সেটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া মানে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, যাতে ওই পরীক্ষার হল পর্যন্ত গিয়ে আমরা এটা মাথা থেকে বের করে দিয়ে আসতে পারি। এই জন্য এতটুকু মানে যতটুকু প্র্যাকটিস করলে বা যতবার প্র্যাকটিস করলে আমরা হল পর্যন্ত সেটা মনে রাখতে পারবো, ততবার আমাদের প্র্যাকটিস করতে হবে। তো
এই যে ম্যাথটা, এই ম্যাথটার জন্য আমি জাস্ট কয়েকটা ধাপ দিয়ে রাখছি, যে এই কয়টা ধাপ, এই যে 6টা ধাপ আছে এখানে, এই 6টা ধাপ অনুসরণ করলে এই পুরো ম্যাথটা আমরা কি একদম খুব ভালো মতো আমরা হচ্ছে সলভ করতে পারবো। তো প্রথমত এটা যেহেতু হচ্ছে আমাদের অধ্যায়ের নাম কি কাইবর্গ বিন্যাস, তো কাইবর্গ বিন্যাস তো আমরা জানি, কিন্তু ঠিক আছে কাইবর্গ বিন্যাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা জিনিস, এই ম্যাথটা করার জন্য একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কাইবর্গ চলক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? কাইবর্গ চলক সম্পর্কে জানতে হবে। তারপর 2 নম্বর ধাপে এখান থেকে আমরা এমজিএফ বের করব। এখন এমজিএফ কি? হুট করে অনেকের কাছে এটা নতুন একটা শব্দ। এমজিএফ কি? এমজিএফ কি সেটা আমি ম্যাথের ক্ষেত্রে দেখাবো। তারপর এখান থেকে বের করতে হবে যে পরিমিত বিন্যাস জানতে হবে। তারপর সেখান থেকে যে প্রত্যাশাটা আসবে সেই প্রত্যাশাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন করব। সেকেন্ড একটা মান আসবে, দেখা যাবে খুব কঠিন একটা মান আসবে, সেটাকে আমরা ইউ ধরবো, প্লাস সেটার হচ্ছে সীমা পরিবর্তন করব। তারপরে আমাদের গামা ফাংশন সম্পর্কে জানতে হবে। দেন হচ্ছে গামা বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, এইটুকু যদি আমরা জানতে পারি, জানলে আমরা পুরো ম্যাথটা সুন্দর মতো সলভ করতে পারবো। তো কথা হচ্ছে আমাদের প্রথম কি জানতে হবে? প্রথম জানতে হবে যে কাইবর্গ চলক হচ্ছে কি। দেখো তাহলে এটা আমরা সলভ করা শুরু করি। দেখো প্রথম জানতে হবে কাইবর্গ চলক কি। তাহলে আমরা জানি যে কাইবর্গ চলক হলো অনেকগুলো স্বাধীন আদর্শ পরিমিত চলকের বর্গের যোগফল। আমার লেখা খুব একটা ভালো নয়, লেখা স্কিপ করবা, ক্লাস ঠিক মতো বুঝতেছো কিনা সেটা দেখবা। তাহলে দেখি কাইবর্গ চলক কি। কাইবর্গ চলক হবে, সরি কলমের যে থেকে কি হয়, একবার ঠিক মতো ক্লাস হ্যাঁ এরকম লিখলেই তো হয়। দেখো কাইবর্গ চলক কি? কাইবর্গ চলক হলো অনেকগুলো স্বাধীন আদর্শ কি চলক? পরিমিত চলকের বর্গের যোগফল, এটা হচ্ছে কাইবর্গ। তো কাইবর্গকে আমরা কি, এই কথাটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখবো? এই কথাটা অর্থাৎ কাইবর্গ চলককে আমরা কিভাবে প্রকাশ করি? এই যে এক্স লিখে তারপরে স্কোয়ার, এক্সটা কিন্তু একটু বড় হাতের হবে, চেষ্টা করবে একটু ওই যে মানে অন্য রকম করে, যেমন আমরা এক্স লিখি তার থেকে একটু। দেখো এটা হচ্ছে কাইবর্গ। তো কাইবর্গ কি? কাইবর্গ চলক কি? তাহলে কাইবর্গ চলক, এই যে কাইবর্গ চলক সমান কি বলছে? যে অনেকগুলো স্বাধীন আদর্শ পরিমিত চলক, অর্থাৎ এখানে যতগুলো মান বের করবো, অর্থাৎ পরিমিত চলকের ক্ষেত্রে আদর্শ মান বের করবো, যে আদর্শ মানগুলো এখানে সবগুলো কি আদর্শ একটা চলক নিয়ে সেটা বের করব। তো কথা হচ্ছে আদর্শ পরিমিত চলক কোনটা? সেটা হচ্ছে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Zn স্কোয়ার। Z1 দেখা যাচ্ছে না, Z1 স্কোয়ার। এটা হচ্ছে আদর্শ পরিমিত চলক। এই যে Z1 Z2 মানে এভাবে Zn পর্যন্ত, এটা হচ্ছে আদর্শ পরিমিত চলক। অর্থাৎ তার মানে এইটার বাংলা মানে গাণিতিক রূপটা কি দাঁড়ালো? যে কাইবর্গ চলক হলো অনেকগুলো স্বাধীন আদর্শ পরিমিত চলকের বর্গের যোগফল। এই যে আদর্শ পরিমিত চলক হচ্ছে Z1 Z2 Zn, তার বর্গের যোগফল। বর্গ হচ্ছে এখানে দিলাম, তার কি সবগুলোর হচ্ছে যোগফল। এটা কি? এটা হচ্ছে এই যে কাইবর্গ চলক। তো এটা করার পরে আমাদের কি জানতে হবে? সেকেন্ড স্টেপে আমাদের আছে যে এমজিএফ বের করতে হবে। তো আগে এমজিএফটা কি, এমজিএফ সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিই।
স্টেপ শুরু করার আগে আমি তোমাদেরকে MGF, এই MGF এর পূর্ণরূপ হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশন। MGF কি? MGF হচ্ছে মোমেন্ট, M দ্বারা হচ্ছে মোমেন্ট, আর G দ্বারা হচ্ছে জেনারেটিং, F দ্বারা হচ্ছে ফাংশন। MGF কি? মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটার বাংলা কি? বাংলা হচ্ছে ঘাত উৎপাদকী অপেক্ষক। এটা দেখবা নেক্সটে উৎপাদক কি হবে। এই MGFটা কি? ঘাত উৎপাদকী অপেক্ষক। এই যে লেখা থাকবে যে কাইবর্গ বিন্যাসের ঘাত উৎপাদকী অপেক্ষক বের করে, এই প্রশ্নটাও আমরা সলভ করাবো। তো এখন দেখি MGF বের করার জন্য আমাদের কি কি জিনিস জানতে হবে। MGF জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে MGF বের করার জন্য, অর্থাৎ হচ্ছে যদি মানে এমনি যদি আমরা মনে মনে ধরি যে এক্স এর MGF বের করো, তখন আমরা কি করব? এক্স এর MGF বলতে M নিব, নিচে হচ্ছে এক্স নিব, আর এম এর সাথে কি একটা হচ্ছে দেখো এর সাথে একটা টি নিতে হবে, সমান এক্স এর MGF। এই এম দ্বারা কিন্তু MGF বোঝাচ্ছে, আর এক্স বলতে এক্স এর কি নির্ণয় করতে বলছে? আমাদের MGF নির্ণয় করতে। মানে আমি এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট এমনি দেখাচ্ছি। এই যে এইগুলো কিন্তু আমি জাস্ট এমনি নিজে থেকে, মানে এগুলো তোমাদের বোঝানো, MGFটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে এক্স এর MGF এটা সমান আমাদেরকে লিখতে হবে ই, অর্থাৎ MGF হচ্ছে এই ইটা কি? ই হচ্ছে এক্সপেকটেশন বা প্রত্যাশা, আর এখানকার যে এই এর মানে কি? এই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এই যে মনে করো যে যখনই আমাদের কোনোটার MGF নির্ণয় করতে বলবে, তখন আমরা কি করব? যে যেটার MGF নির্ণয় করতে বলে, তো এক্স এর MGF যদি নির্ণয় করতে বলে, তাহলে কি করব? এম এর নিচে এক্স দিব, তার সাথে কি থাকবে? একটা টি থাকবে। তাহলে এম এর হচ্ছে অর্থাৎ এক্স এর MGF এর সমান আমরা লিখতে পারবো ই দ্বারা হচ্ছে এখানে প্রত্যাশা বা এক্সপেকটেশন। এই প্রত্যাশা ইনটু হচ্ছে এক্সপোনেনশিয়ালের উপর পাওয়ার হচ্ছে, তো এই টিটা সবসময় এক্সপোনেনশিয়ালের উপরে যাবে, অর্থাৎ টিটা সবসময় কি? পাওয়ার হিসেবে থাকবে। এই পাওয়ারের সাথে আমরা যার হচ্ছে MGF নির্ণয় করতেছি সেটা গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে টি গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে এই যে MGF, এক্স এর MGF নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। বিষয়টা কি বুঝলা? কি বললাম যে এক্স এর MGF নির্ণয় যখনই বলবে, তখন কি করব? এম দ্বারা এখানে MGF বোঝাবো এক্স, আর সাথে কি নিব? একটা টি নিব, ইকুয়াল দ্বারা হচ্ছে এক্সপেকটেশন বোঝাবে এখানে, আর এই দ্বারা এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়াল অর্থাৎ এক্সপোনেনশিয়ালের উপরে কি হবে? একটা টি, একটা চলক থাকবে, একটা চলক। এই টিটা কি হবে? ইর উপরে যাবে, এবং যার আমরা MGF নির্ণয় করতেছি সেটা কি হবে? এই টির সাথে গুণ অবস্থা হবে, কখনো ইর সাথে হবে না, এর নিচে কিন্তু হবে না, কি হবে? পাওয়ার হিসেবে থাকবে, পাওয়ার হিসেবে এটা গুণ অবস্থায় থাকবে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে কাইবর্গ নিয়ে কাজ করতেছি, এক্স নিয়ে তো কাজ করতেছি না। তার মানে কি করতে হবে? আমাদের কাইবর্গের হচ্ছে MGF নির্ণয় করতে হবে। কি করতে হবে? কাইবর্গের MGF নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা অঙ্কগুলো করি। তাহলে কাইবর্গের যদি MGF নির্ণয় করতে যাই, তাহলে কি হবে? সেটা মান কি হবে? এম অফ এর নিচে হবে কাইবর্গ অফ হচ্ছে টি, ইকুয়াল এখানে দিতে পারো যে এখন আমরা কি বের করতেছি? এটা MGF বের করতেছি। এম অফ কাইবর্গ টি ইকুয়াল কি হবে? এক্সপেকটেশন এক্সপোনেনশিয়াল হচ্ছে, তার উপরে কি হবে? একটা টি হবে, এই টিটা এখানে যাবে, এবং কার আমরা MGF বের করতেছি? কাইবর্গের MGF বের করতেছি। সেটা কি হবে? টির সাথে গুণ অবস্থা হবে, অর্থাৎ এর পাওয়ারের সাথে গুণ অবস্থায় হবে। এর পাওয়ার টি আছে, টির সাথে কি হবে? এখানে গুণ অবস্থায় এটা হবে, এইটা। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা কাইবর্গের মানটা জানি, একটু আগে কি আমরা কাইবর্গের মানটা জেনে আসছি। কাইবর্গ সমান কি? Z1 স্কয়ার প্লাস Z2 স্কয়ার, এইটা। তো ওই মানটা আমরা কি করব? এই জায়গাটাতে বসাবো। কি করব? এই যে কাইবর্গের জায়গাটাতে এই মানটা আমরা বসাবো। তাহলে এখানে সমান সমান লিখতে পারি ই, আমি জানি না আজকে আমার কথা শোনা যাচ্ছে কিনা, বাইরে তো সেই ঝুম বৃষ্টি হচ্ছে। তারপর দেখো ই টু দি পাওয়ার টি, আর কাইবর্গ সমান কি আছে এখানে?
কাই বর্গ সমান আছে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস zn স্কোয়ার। এটা হচ্ছে কাই বর্গ, তাই না? এখন কথা হচ্ছে আমরা কিন্তু সূচকের কিছু নিয়ম জানি। নিয়ম দেখো, এই টিটা কিন্তু ভিতরে সবার সাথে কি হয়ে যাবে, গুণ অবস্থায় গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে, কারণ সূচকের ক্ষেত্রে ইর পাওয়ার যদি এটা থাকে তাহলে সূচকের ক্ষেত্রে কি করতে পারি আমরা, প্লাসগুলোকে কি গুণ আকারে লিখতে পারি না? দেখো তো এইভাবে লিখতে পারি না যে ই এর উপর আছে কি ই টু দি পাওয়ার টি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি z1 স্কোয়ার। এখানে যে প্লাস আছে এই প্লাসটাকে কি করতে পারি আমরা ইনটু, দেখো এটা ইনটু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা ইনটু আবার টির সাথে z2 স্কোয়ার ইনটু ডট 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 সরি প্লাস ডট 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 দিয়ে, প্লাস কেন ইনটু হবে এখানে, একটু ডট 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 দিয়ে zn স্কোয়ার। এভাবে কিন্তু আমরা করতে পারি কির সাথে, টি এর সাথে টি zn স্কোয়ার, এভাবে আমরা করতে পারি। এখন এইটাকে কিন্তু উপরে কি আছে হচ্ছে পাওয়ারটা গুণ, মানে কি বলে যোগটাকে আমরা কি গুণ আকারে লিখলাম। এখন ইর উপরে এটাও আছে, ইর উপর এটাও আছে, ইর উপর কি এটাও আছে, তাহলে আলাদা আলাদা করে আমরা লিখতে পারি না? সেটার সাথে আবার ই গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমি একবারে লিখতেছি ই টু দি পাওয়ার টি z1 স্কোয়ার ইনটু, এটাকে আবার লিখতে পারি না, ই তো সবার সাথে গুণ অবস্থায় আছে এবং এই ছোটো হাতের ই যে আছে এটাও তো সবার সাথে গুণ অবস্থায় আছে, ইনটু ই টু দি পাওয়ার টি z2 স্কোয়ার ইনটু ডট ডট ডট, এভাবে কি চলতেই থাকবে ই টু দি পাওয়ার টি zn স্কোয়ার। এভাবে কি আমরা লিখতে পারি না? একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন কথা হচ্ছে এখানে আমরা দেখব যে কোন জায়গায় মানগুলো চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা সামেশন আকারে লিখব। পরিসংখ্যান মানে তো সামেশন, তাই না? তাহলে এখানে কি z1 এর জায়গায় চেঞ্জ হচ্ছে, z2 এর জায়গায়, এখানে মানে জেটের জায়গায়, জেটের জায়গায় কি হচ্ছে মানগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 2 3 এরকম করে n পর্যন্ত হচ্ছে। তাহলে দেখো এটাকে সমান আমরা কি লিখতে পারি ই, সেমভাবে ই টু দি পাওয়ার কি আছে টি, টি যেমন তেমন লিখলাম, চেঞ্জ হচ্ছে কোথায় এই যে জেটের আগে। তাহলে এখান থেকে একটা সামেশন নিলাম, উপরে কি দিলাম এন পর্যন্ত, কি চেঞ্জ হবে না? তাহলে এখান থেকে কি হবে আই ইকুয়াল হচ্ছে 1, আই ইকুয়াল 1। এখন দেখবো যে কোথায় চেঞ্জ হচ্ছে। আর এটা কিন্তু সম্পূর্ণটা ই এর ওপর, ই কিন্তু এখানে বড় হাতে দিবা, এটা কিন্তু পাওয়ার হিসেবে যাবে। দেখো ইনটু এখানে কি জেড আছে না, তাহলে জেডকে আমরা কি ধরবো আই ধরবো, তার উপর স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার। কোথায় আই এর মান কোথায় ধরছি, এই যে আই এখানে 1 দিছে কেন, কারণ আই এর মান কখনো 1 2 3 4 এরকম হয়ে যাচ্ছে, এই জন্য আই এর এখানে জেটের মান কি ধরছি আমরা আই ধরছি। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হইছো। এটাকে দিবা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং এখান থেকে আমাদের জাস্ট ওই একটা মান বের করতে হবে। এখান থেকে কি করতে হবে ই টু দি পাওয়ার টি জেড আই স্কোয়ার, এই যে এই মানটা আমাদের কি একটা মান বের করতে হবে। এখন এখান থেকে ই টু দি পাওয়ার টি এই যে জেড আই স্কোয়ার, এই মানটা আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পরিমিত বিন্যাস সম্পর্কে আমাদের কি জানতে হবে। তো চলো আমরা পরিমিত বিন্যাসটা উপরে লিখি। দেখো এখান থেকে আমাদের কি জানতে হবে, যে পরিমিত বিন্যাস জানতে হবে। লিখতে পারি যে আমরা জানি পরিমিত বিন্যাস। আচ্ছা ক্লাস কি একদম ঠিক মতো দেখা যাচ্ছে? হ্যাঁ সুন্দর মতো দেখা যাচ্ছে। দেখো আমরা জানি পরিমিত বিন্যাস সমান কি, পরিমিত বিন্যাস হচ্ছে, পরিমিত বিন্যাসকে আমরা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি। এফ অফ এক্স ইকুয়াল টু 1 ভাগ সিগমা √2
পাই, এই পাইটা কিন্তু রুটের মধ্যে থাকবে, ইনটু এর উপর হবে মাইনাস, ইর উপর হবে হচ্ছে মাইনাস, কি আছে, হ্যাঁ মাইনাস হাফ এক্স মাইনাস মিউ ভাগ হচ্ছে সিগমা তার উপর স্কোয়ার। এটাকে সম্পূর্ণটা কিন্তু এর উপর, এবং এর যে লিমিটটা আছে এই লিমিটটা হবে কোনটা, এই লিমিটটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি জেড প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হবে হচ্ছে আর লিমিট। আচ্ছা এই লিমিটটা এখানে না দেই, লিমিটটা আমরা পরের লাইনে দিচ্ছি। দেখো এখন এটা হচ্ছে পরিমিত বিন্যাস, এটা আমরা জানি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিমিত বিন্যাস। ক্লিয়ার দেখা যাচ্ছে কি, গেছে, হ্যাঁ এখন ক্লিয়ার আসতেছে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এখন যদি দেখি তো এইটাকে আমরা কি করব, একটা জিনিস এখানে আমাদেরকে ধরতে হবে। সেই জিনিসটা কি, যে এখান থেকে আমরা জানবো যে মানে ধরো যে পুরো কি বলে পরিসংখ্যান যদি মানে তোমরা যদি করতা বা আগে থেকে কিছু একটা জানতো, তাহলে জানতে পারতা যে আদর্শ পরিমিত বিন্যাসের ক্ষেত্রে কিন্তু সিগমা আর হচ্ছে মিউ এর মান একটা নির্দিষ্ট মান থাকে। কি থাকে, আদর্শ আদর্শ পরিমিত বিন্যাস যখনই আমরা নির্ণয় করতে যাব, তখন এখানে যে মিউ বলতে কি গড় মানকে বোঝায় না, গড়কে তো মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মিউ ইকুয়াল টু কোনটা হবে, আমাদের মিউর মান বা গড়ের মানটা কি হবে, পুরোটা হচ্ছে 0 হয়ে যাবে। এবং এখানে যে সিগমা আছে, সিগমাকে কি ভেদাঙ্ককে কিন্তু সিগমা দ্বারা প্রকাশ করা হয়। কি করা হয়, ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ভেদাঙ্ক এটা হচ্ছে সিগমা ইকুয়াল কি 1, বুঝছো? এটা কি, যে আদর্শ পরিমিত বিন্যাসে কিন্তু এই মানগুলো ফিক্স থাকে, যে গড় হচ্ছে গড় মিউ ইকুয়াল টু 0 এবং ভেদাঙ্ক সিগমা ইকুয়াল টু কিন্তু 1। এটা কিন্তু একদম ফিক্সড মান। এই মানটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, বা অঙ্কটা বারবার করলে হয়ে যাবে। এবং এখান থেকে আমাদের আর একটা জিনিস ধরবো আমরা, যে ধরি এই যে উপরে এক্স মাইনাস মিউ ভাগ হচ্ছে সিগমা, এটা সমান আমরা হচ্ছে জেড ধরবো। ধরি এটা ইকুয়াল টু কি জেড, তাহলে এই মানটুকু আমরা এখানে বসাবো। তাহলে এক্সের জায়গায় কী হবে, এখান থেকে এক্সের জায়গায় আমরা কি জেডের এখানে কি বলতেছি, যে হচ্ছে মানে কি বলবো, কাইবর্গ চলক হিসাবে আমরা কোনটাকে বসাবো, এখানে এক্সের মান তো আমরা বের করতেছি, আমরা কি বলতেছি জেডের মান বের করতে। তাহলে এখানে হবে হচ্ছে এফ অফ জেড ইকুয়াল, এখান থেকে জেডের ফাংশন বের করতেছি 1 ভাগ সিগমা, সিগমার মান কি 1, তাহলে 1 আমাদের লেখার প্রয়োজন নাই, √2π, এখানে থাকতেছে √2π ইন্টু এর উপর পাওয়ার মাইনাস 1 ভাগ 2 ইন্টু পাওয়ার কি আছে জেড, জেডের ওপর স্কোয়ার, মানে ওই যে এক্স মাইনাস হচ্ছে মিউ ভাগ কি সিগমা, এটা সমান আমরা কি ধরছি জেড ধরছি, তার মানে কি ওইটা এখানে যদি বসাই তাহলে কি হচ্ছে জেডের উপর একটা স্কোয়ার হচ্ছে। তো এই মানটার যখনই এখানে কি জেড আছে, তখন এটার হচ্ছে লিমিটটা আমাদের হয়ে যাবে কখন, মানে লিমিটটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি জেড হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আর লিমিট। তো এখান থেকে আমাদের আরেকটা বিষয় করতে হবে, প্রত্যাশাকে সমাকলন করতে হবে। প্রত্যাশাকে কি করব, সমাকলন করব। তো প্রত্যাশা আমরা কিন্তু একটু আগে দেখছি যে এইটা হচ্ছে প্রত্যাশা, এই প্রত্যাশাটাকে আমরা কি করব, সমাকলন করব। সমাকলনের জন্য আমাদের নির্দিষ্ট একটা জিনিস জানতে হবে। তো প্রত্যাশা আমরা কি জানি, এটা। তাহলে এখন অতএব প্রত্যাশা কি জানি, প্রত্যাশা e⁻t এখানে জেড স্কোয়ার সমান, এটাকে যদি আমরা সমাকলন করতে যাই, সমাকলন করতে গেলে আমাদের কি করতে হবে, একটা সমাকলন নিতে হবে। তাহলে এটার হচ্ছে লোয়ার লিমিট কত হবে, মাইনাস ইনফিনিটি, আপার লিমিট কোনটা হবে প্লাস ইনফিনিটি। এবং এখান থেকে যদি দেখি আমরা, তো এটার সাথে কি কোনটাকে করব, আমরা ওই যে এক্সপেকটেশনকে আমরা কি করতেছি, আমরা হচ্ছে সমাকলন করতেছি। তাহলে এখান থেকে পাবো e⁻t জেড স্কোয়ার ইন্টু, এখন কথা হচ্ছে কোন মানটাকে আমরা করতেছি, কোন ফাংশনটাকে হচ্ছে সমাকলন করতেছি, এফ অফ জেডকে সমাকলন করতেছি। তাহলে এখান থেকে হবে এফ অফ জেড, আর সাথে কি থাকবে, একটা ডিজেড থাকবে।
এটাই কি, এটা হচ্ছে এই যে প্রত্যাশাকে সমাকলন করার সূত্র। এটা তোমরা 2-3 বার প্র্যাকটিস করলে এটা কি চলে আসবে। এখন কথা হচ্ছে এর পরের বার আমরা মানে পরে কি করব, এরপরে জাস্ট আমরা মানগুলো শুধু মাত্র বসাই দিব। মানগুলো বসাই দিলেই কি হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যদি দেখি এই যে সমান ইন্টিগ্রেশন, এখানে আছে মাইনাস ইনফিনিটি, উপরে আছে কি প্লাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার টি জেড স্কোয়ার ইন্টু এফ অফ জেড। এফ অফ জেড বলতে এই মানটা আমরা এখানে জাস্ট হচ্ছে বসাবো। তাহলে এখানে পাচ্ছি 1/√2π ইন্টু ই এর ওপর মাইনাস জেড স্কোয়ার ভাগ কি 2, এটা পাচ্ছি ইন্টু এই যে এফ অফ জেডের মানটা আমরা এখানে লিখলাম, সাথে কি আছে, এর সাথে একটা ডি জেড আছে, তাই না, সমান। এখন কথা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই, আচ্ছা সরি, এখানে যে ধ্রুবক আছে ধ্রুবকটাকে কি করব আমরা সামনে নিব, ধ্রুবকটাকে কি করব সামনে নিব আগে, তারপর এর ভিতরে কাজ করব। কি করব, সমান এখানে ধ্রুবক কোনটা আছে 1/√2π, এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে কি করলাম আমরা সামনে নিলাম, আর এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি আর উপরে আছে হচ্ছে প্লাস ইনফিনিটি, তাই না। এখন ভিতরে কি কি আছে, ভিতরে আছে ই এর উপর পাওয়ার আছে টি জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে ই এবং ই, এই দুইটা পাওয়ার কি করলাম যোগ করে দিলাম, ইন্টু সাথে কি থাকতেছে একটা ডি জেড থাকতেছে। এখন কথা হচ্ছে নেক্সট লাইনে আমরা কি করব, এই যে 1/√2π, এটা যেমন আছে কি করলাম তেমনই লিখলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে এখান থেকে কি আছে প্লাস ইনফিনিটি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো, ই এর পাওয়ার আমরা কি পাচ্ছি এখান থেকে মাইনাস হাফ যদি কমন নেই, দেখো তাও কি করবো মাইনাস হাফ কমন নেব, তাহলে এখান থেকে মাইনাস হাফ যদি একবারে কমন নেই, মাইনাস হাফ প্লাস জেড স্কোয়ার, এই পুরোটা কমন নিলে এই পাশে কি থাকতেছে শুধু 1 থাকতেছে না, এই পাশেরটা আগে লিখবো, তাহলে এখান থেকে 1 লিখলাম, মাইনাস এখানে কেন দিলাম, এই পুরোটা কি করছি আমরা কমন নিচ্ছি, জেড স্কোয়ার ওই পাশে লিখবো, তাহলে পুরোটা এখান থেকে কমন নিচ্ছি, মাইনাস হাফ যদি কমন নেই তাহলে এখান থেকে কী থাকতেছে মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস, এখানে কি হচ্ছে জেড স্কোয়ারও কমন নিছি, তাহলে সেখান থেকে এখানে শুধু 1 থাকতেছে, আর এই পাশে আছে এখানে আছে প্লাস, তাহলে প্লাসের সাথে এই মাইনাস যোগ হয়ে কী হবে এখানে হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস। এখন কথা হচ্ছে এটার সাথে কি করছি হাফ গুণ করছি, তার মানে এর সামনে কি কোনো কিছু সংখ্যা আছে নাই, তাহলে হাফের সাথে যদি 2 গুণ করি তাহলে কিন্তু এটার সামনে কি আছে, টির সামনে হচ্ছে এখানে 1 আছে, তাহলে 1 যখনই আমরা বানাতে যাব তাহলে হাফ ইন্টু 2 করলেই কিন্তু আমরা 1 পাবো, তাহলে এখানে একটা হাফ নিছি আমি, তাহলে কি করবো এর সাথে একটা 2 গুণ করে দিব, তাহলে মাইনাস এখানে পাবো হচ্ছে 2t। দেখো তো এতটুকু বুঝতে পারলা কি না। এবং সাথে কি নিছি কমন নিছি আমরা এখান থেকে জেড স্কোয়ারটা কমন নিছি, হাফ জেড স্কোয়ার, এই যে হাফ জেড স্কোয়ার কমন নিয়ে আমরা কি পাইলাম এখান থেকে মাইনাস হাফ জেড স্কোয়ার, এখান থেকে পুরোটা কমন নিচ্ছে, তাহলে কি থাকতেছে শুধু 1 থাকতেছে, প্লাস 1 থাকতেছে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 1 থাকতেছে, এখানে আছে প্লাস, এখানে তাহলে মাইনাস আর প্লাস গুণ করে কি হবে এখানে মাইনাস হবে ইন্টু। এখন কথা হচ্ছে এখানে টির সাপেক্ষে কি টির সামনে কি আছে একটা 1 আছে, তাহলে এখানে একটা হাফ আমি যেহেতু জোর করে কি করছি এখান থেকে জোর করে হাফ কমন নিছি, তার মানে কি করতে হবে সেটাকে যদি হাফকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 1 পাবো না আমি, সেই কাজটা আমি এখানে করলাম। আর সাথে কি আছে একটা ডিজেড আছে, এর সাথে কি আছে একটা ডিজেড আছে। এখন কথা হচ্ছে এখানে দেখবো যে এটা জোড় ফাংশন কিনা, জোড় ফাংশন, হ্যাঁ এটা একটা জোড় ফাংশন। কেন জোড় ফাংশন, অর্থাৎ এখানে কি করতেছি আমরা জেটের মানটাকে অর্থাৎ জেটের সাপেক্ষেই হচ্ছে এই কাজটা করতেছি আমরা, তো এই যে জেড আছে জেডকে যদি মাইনাস জেড হচ্ছে এই জেটের জায়গায় যদি মাইনাস জেড বসাই তাহলে কি হবে এই জেড স্কোয়ারই হবে না, আগের মানটাই চলে আসবে না, তাহলে কি সেটা জোড় ফাংশন। জোড় ফাংশন হলে আমরা কি করতে পারি লিমিটটাকে কি করতে পারি চেঞ্জ করতে পারি না। দেখো তাহলে এটা সমান এখন উপরে লিখি সমান 1/√2π ইন্টু এখানে কি আসতেছে
জোড় ফাংশন কেন হচ্ছে, এই যে জেটের জায়গায় যখনই আমরা কি জানি যে জোড় ফাংশন কখন আমরা হচ্ছে লিমিটের মানটা আমরা চেঞ্জ করতে পারি, কখন চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই মানটার সামনে এখানে 2 দিতে পারে, এখানে 0 হতে পারে, কখন হতে পারে, যখন এখানে জোড় ফাংশন দেখবো। এখন কথা হচ্ছে এখানে জোড় ফাংশন কীভাবে বুঝবো, সেটা বুঝবো এখানে যে জেড আছে এই জেডটাকে মাইনাস জেড করবো, অর্থাৎ জেডের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসের উপর স্কোয়ার করে কী করলে কী হবে, শুধু জেডই জেড থাকবে না, অর্থাৎ তার মানে আগের মানটাই আমাদের কি থাকতেছে, এজন্য কি এটা জোড় ফাংশন। তাহলে জোড় ফাংশনকে আমরা কীভাবে লিখতে পারি, এর সাথে কি হবে একটা এই যে ইনফিনিটি আর এই ইনফিনিটি, এটার সাথে প্লাস ইনফিনিটি, এখানের সাথে প্লাস ইনফিনিটি, তাহলে এখান থেকে হবে 2 ইনফিনিটি আর এখানে হবে 0। তাহলে ইন্টিগ্রেশন এখানে হবে হচ্ছে 0 আর এখানে হবে হচ্ছে 2 ইনফিনিটি। এই 2 ইনফিনিটি 2টা কী করতে পারি আমরা এখান থেকে সামনে নিয়ে আসতে পারি, এটা কিন্তু সমাকলনের নিয়ম, এভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে ভিতরে তাহলে কি কি আসছে দেখি, দেখো ভিতরে কি কি আছে, ই মাইনাস হাফ 1 মাইনাস 2t জেড স্কোয়ার ইন্টু ডি জেড, এটা আছে। এখন কথা হচ্ছে এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখন এই যে 4 নাম্বার ধাপে কি বলছি যে একটা নির্দিষ্ট একটা ফাংশন আসবে, সেই ফাংশনের সমান আমরা ইউ ধরবো। এই যে হাফ ইন্টু 1 মাইনাস 2t জেড স্কোয়ার, এটা সমান আমরা হচ্ছে ইউ ধরবো। এখানে সাইড নোট করবা, এখানে হাফ 1 মাইনাস 2t পাওয়ার কি আছে জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু ইউ ধরি। তাহলে এখান থেকে এখন কি করব, আমরা জেডকে ফ্রি করব। তাহলে জেড সমান এই 2টা ওই পাশে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে না, 2u ভাগ, এটা কি হয়ে যাবে, এটা গুণ থেকে কি হয়ে যাবে, উপর নিচে ভাগ আকারে চলে যাবে না, 1 মাইনাস 2t হবে। আর এখানে জেটের উপর পাওয়ার কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারকে এপাশে নিয়ে গেলে কি হয়, রুট হয়ে যায়। এখন এখানে কি করব, এখানে ডিডিএক্স করব। এখন এখানে কি করব, ডিডিএক্স করব। তাহলে জেডকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডিডি জেড অফ ডি ইউ সমান, এই যে দেখো এটাকে কিন্তু আমরা আরেকটু কীভাবে লিখতে পারি, 2 ভাগ 1 মাইনাস 2t তার উপরে একটা ইউ ইন্টু ইউ এর ওপর, ইউ এর সামনে 2 মানে কি, ইউ এর ওপর কি আছে, একটা হাফ আছে। এটাকে কি আমরা লিখতে পারি না, এভাবে লিখতে পারি না। তাহলে এটাকে যদি আমরা কি বলি, এটাকে যদি আমরা ডিডেক্স করতে চাই তাহলে এইটুকু কি ধ্রুবক না, ধ্রুবককে কি করব আমরা, ধ্রুবককে অলওয়েজ কি করব, সামনে রাখবো। তার মানে রুট 2 ভাগ 1 মাইনাস 2t, রুটটা কি হবে, একটু বড় হবে কারণ পুরোটার উপরে 2t ইন্টু ইউর ওপর, অর্থাৎ এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসবে, কি বসবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার এন কি, এন সামনে আসবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে হাফ মাইনাস 1, এটা কিন্তু হচ্ছে। বা এখান থেকে এখন আমরা কি করব, ডিজেড ভাগ হচ্ছে ডিইউ সমান, তোমাদের সুবিধার্থে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে উপরে কি থাকতেছে, রুট 2 থাকতেছে, নিচে রুটগুলোকে আলাদা করলাম, নিচে থাকতেছে রুট 1 মাইনাস 2t, এটা থাকতেছে রুট 1 মাইনাস 2t ইন্টু এখানে কি থাকতেছে, একটা হাফ থাকতেছে 1 ভাগ এই যে 2 আছে, 2 মানে কি, দুইটার রুট 2 মিলে কিন্তু একটা 2 হয়। তার মানে এখানে একটা রুট 2 ইন্টু আর একটা রুট 2 আছে ইন্টু ইউ এর ওপর কি হচ্ছে, মাইনাস হাফ হচ্ছে, অর্থাৎ হাফের থেকে -1 বাদ দিলে কি থাকে, মাইনাস হাফ থাকে। তাহলে এখান থেকে এটা ধরে তারপর এটার কি করব, সীমা পরিবর্তন করব। তাহলে দেখো বা এটাকে এখন কি করব, এখানে একটা রুট 2 কেটে গেল, তাহলে এখানে আমি থাকতেছে ডিজেড ইকুয়াল 1 ভাগ, এখানে থাকতেছে কি রুট 2 আর তার সাথে থাকতেছে রুট 1 মাইনাস 2t ইন্টু ইউ এর উপর কি থাকতেছে, মাইনাস হাফ ইন্টু এখানে ডিইউটা এর সাথে কি হয়ে যাবে, গুণ অবস্থায় গুণ হবে। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে সীমা চেঞ্জ করতে হবে, এটুকু আমরা আলাদা রাখলাম, এখান থেকে সীমা পরিবর্তন করব। এখন যখনই আমরা কোনো একটা সমান হচ্ছে ইউ জেড বা এক্স ওয়াই যেটাই ধরে নিই না কেন, তখন আমাদের কি করতে হয়, সীমা পরিবর্তন করতে হয় না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে।
পরিবর্তন। এখন এখানে কি করব, আমরা সীমা পরিবর্তন করব। সীমা পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ এখানে কি আছে, জেড আর ইউ এর খেলা, তাই না? অর্থাৎ জেডের মান যখন কি আছে, জেড ইকুয়াল যখন 0, তখন ইউ ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল যখন 0, এতে জেড ইকুয়াল যদি পুরোটা মান যদি 0 হয়, তাহলে 0 এর সাথে ইয়া করলে গুণ হলে ইউ এর মান কি হয়ে যাবে? 0। এবং জেড ইকুয়াল যখন কত আছে, ইনফিনিটি, তখন ইউ এর মান কত হবে? ইউ এর মান কত হবে? যেটি ইনফিনিটি, ইনফিনিটির সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি না কেন, সেটা মান কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়। তাহলে সীমা পরিবর্তন করে আমরা দেখলাম এই মানটা আমরা কি পাচ্ছি, যেমন তেমনই আছে, অর্থাৎ সীমা যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন হবে না। এখন ওই যে মানগুলো আমরা ধরছি, এই ধরা মানগুলো এই পাশে আমরা বসাই দিব। কি করব, বা এখান থেকে আস্তে আস্তে 1 ভাগ না 2 ভাগ √2 পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, এটা সমান আমরা কি ধরছি? ইউ ধরছি, ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিজেড। ডিজেড বলতে কোনটাকে বোঝাচ্ছে? এইটাকে বোঝাচ্ছে। ডিজেড বলতে 1 ভাগ √2 √1 মাইনাস 2t ইন্টু ইউ এর ওপর মাইনাস হাফ ইন্টু ডিইউ, এটা বোঝাচ্ছে। এখন আমরা কি করব, এখানে কি এটা ধ্রুবক না, তাহলে ধ্রুবককে আবার সামনে নিয়ে আসবো। তাহলে উপরে আছে 2, নিচে আছে হচ্ছে √2 পাই। এখানে কিন্তু কাটাকাটি যায়, এখানে কিন্তু কাটাকাটি, আচ্ছা আমি একবারে কেটে দিব। দেখো তাহলে এখান থেকে পাচ্ছি 1 ভাগ √2 √1 মাইনাস 2t ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু, এটাকে আমরা একটু সাজায় ওই যে হাফ মাইনাস 1 এটা করতে পারি না? হাফ মাইনাস 1 করলে কি হয়ে যায়? কলম কখনো লেখে কখনো লেখে না। এটা লেখাও যে কথা, এবং হচ্ছে হাফ মাইনাস 1 এটা লেখাও কি একই কথা না? ইন্টুর সাথে কি আছে, একটা হচ্ছে ডিইউ আছে আমাদের, তাই না? এখন কথা হচ্ছে এটা কিন্তু গামা বিন্যাসে, সরাসরি কিন্তু এটা গামা বিন্যাসে পড়তেছে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি সমান, এখানে আছে কি, এখানে আছে একটা √2, তাই না? আর এখানে যদি আমরা এটাকে যদি লিখি, এখানে একটা √2 এবং হচ্ছে √ পাই, আর এখানে দুই মানে কি, দুইটা √2কে গুণ করলে তো একটা নির্দিষ্ট একটা সংখ্যা পাই। দুইটা রুটকে গুণ করলে একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে এখান থেকে √ পাই কি, √2 কেটে যাবে, এখান থেকে √2 কেটে যাবে। তাহলে উপরে কি থাকতেছে? শুধুমাত্র থাকতেছে 1 ভাগ √ পাই ইন্টু 1 ভাগ, এখান থেকে থাকতেছে হচ্ছে √1 মাইনাস 2t, এটুকু থাকতেছে ইন্টু ইন্টিগ্রেশন। এই যে এইটুকুর মানটাকে কি আমরা হচ্ছে জাস্ট একটু দেখো তো গামা বিন্যাসের সাথে এটা মিলে কিনা, বা গামা ফাংশনের সাথে মিলে কিনা। আমরা গামা ফাংশন এন সমান কি জানছি, যে এন ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই এর উপর এক্স ইন্টু এক্সের উপর n-1 ইন্টু ডিএক্স। তার মানে এখানেও কিন্তু সেম, এখানে ওখানে ছিল এক্স, আমরা মেইন সূত্রটা কি, আমরা এক্স দিয়ে জানি আসছি। আর এখানে কি হবে, ক্লাস কি দেখা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর মতো সব ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখো কোথায় ছিলাম, হ্যাঁ, এখন গামা ফাংশনে এখানে কি এক্স দিয়ে আমরা শিখে আসছি, কিন্তু এখানে ইউ দিয়ে আছে, কোনো প্রয়োজন মানে কোনো প্যারা নাই। তার মানে কি আছে, এটাকে আমরা কি সোজা আমরা গামা ফাংশনে রূপান্তর করতে পারি না? তাহলে এটা সমান হচ্ছে গামা, আবার গেছে কলম। দেখো এটা সমান আমরা কি ধরতে পারি, গামা এন ধরতে পারি। গামা এন বলতে এই যে এই মানটুকুকে কি আমরা এন ধরি, তাহলে গামা এটাকে ধরতে পারি গামা হচ্ছে হাফ সমান 1 ভাগ √ পাই √1 মাইনাস 2t ইন্টু এই যে গামা হাফ সমান কি জানি আমরা, গামা হাফ সমান জানি আমরা √ পাই। তাহলে এই √ পাই এবং এই √ পাই দুইটা কেটে গেলে এটাকে আমরা কিভাবে লিখতে, এটাকে উপরে ইনভার্স করতে পারি না, 1 মাইনাস 2t, তার উপর কী করতে পারি, মাইনাস হচ্ছে হাফ। এটা কিভাবে করলাম,
রুট মানে কি হাফ, এখানে কি হবে 1 - 2t তার উপরে হাফ। এখন 1 ভাগ হচ্ছে সামথিং, সেটাকে কি করতে পারি আমরা উপরে নিয়ে গেলে সেটা কি ইনভার্স ফাংশনে চলে যায়, অর্থাৎ এটাকে এভাবে কি লেখা যায়। যদি না বুঝতে পারো, এইটুকু যদি না বুঝতে পারো আমাকে ইনবক্সে নক দিবা, আমি আবার তোমাদেরকে দরকার পড়লে ভয়েস মেসেজে বা ভিডিও করে আবার তোমাদেরকে দেখাবো। তো আশা করি আমি যতটুকু বুঝাইছি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন এইটা আমরা কিসের মান বের করলাম, এটা আমরা কিসের মান বের করলাম, আমরা ওই যে এক্সপেকটেশনের মানটা কিন্তু আমরা হচ্ছে বের করলাম। এটা কিসের মান বের করলাম, আমরা এক্সপেকটেশনের মান বের করলাম। এখন যে ওই যে প্রথমে যে আমরা 1 নম্বর সমীকরণ ধরছিলাম, সেখানে কি করব, সেখানে কিন্তু n পর্যন্ত ছিল, যে এরকমটা ছিল না, m কাই বর্গ অফ t সমান এ পাশে কি ছিল e টু দি পাওয়ার t জেড, হ্যাঁ এখানে ছিল হচ্ছে সামেশন n i ইকুয়াল 1, এখানে মানটা কি ছিল n i ইকুয়াল 1, আর হচ্ছে লাস্টে কি ছিল, ও হ্যাঁ জেটের মানে তো আমরা ধরতেছি, তার মানে এখান থেকে ছিল ZI², এটা ছিল। তাহলে এই যে এই মানটা সমান আমরা কিন্তু এটা বের করছি, কিন্তু এখানে কি আছে nতম পর্যন্ত আছে। তাহলে এই 1 নম্বর সমীকরণে এখানে তোমরা লিখবা যে 1 নং হতে, তাহলে 1 নং হতে কি আমরা এই মানটা 1 নংয়ে আমরা বসাই দিব, 1 নং হতে না, এখানে লিখবা যে 1 নংয়ে এটা বসাই, বসানোর পর এখানে কি লিখবা, কি করবা, এই যে মানটা আছে 1 - 2t কলম যে এত ডিস্টার্ব কেন দেয় আল্লাহই জানে। এখানে কি করবা, 1 নংয়ে এই মানটা বসাবা, বসানোর ক্ষেত্রে এখান থেকে হচ্ছে তাহলে আসতেছে আমাদের 1 - 2t পাওয়ার মাইনাস হাফ, কিন্তু এই পুরো মানটা কি n পর্যন্ত না, তার মানে কি এর উপরে পাওয়ার কি হবে n, বুঝছো, তাহলে এর পুরো পাওয়ারটা কি হবে n, অর্থাৎ এইটা সমান কি হচ্ছে n হচ্ছে সমান, আমরা কিন্তু এই সমানের কাজটা করতেছি, তাহলে এটা সমান কি হচ্ছে n, এখন n দ্বারা পাওয়ারে কি হয়ে যায় গুণ হয়ে যায় না, তো এটাকে আমরা লিখতে পারি, কেউ কি আমাকে একটু সলিউশন দিবা যে আমার কলমের কেন এরকম হচ্ছে। সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 - 2t তার উপর মাইনাস হচ্ছে n/2, এটা কিসের মান, ওই যে mgf অফ t, mgf এর মান, তাই না। এখন আমাদের কি করব, লাস্ট পর্যায়ে আমাদের হচ্ছে গামা বিন্যাস আমাদের জানতে হবে, লাস্টে কি করতে হবে, আমাদের গামা বিন্যাস জানতে হবে। এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে যে গামা বিন্যাস, এই যে এখানে আছে গামা বিন্যাস আমরা করতেছি না, তাহলে কাই বর্গের গামা বিন্যাস যদি ধরি তাহলে এটা সমান হবে হচ্ছে 1 - βt পাওয়ার হচ্ছে মাইনাস আলফা, 1 - βt পাওয়ার হচ্ছে মাইনাস আলফা। এখন এই যে এখন লিখবো যে আমরা জানি যে গামা বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সম্ভাবনা আমরা কি জানি যে গামা বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক সমান আমরা জানি যে f of x ইকুয়াল 1/β আলফা
গামা আলফা ইন্টু ই এর উপর মাইনাস এক্স ভাগ হচ্ছে বিটা ইন্টু এক্সের উপর কী হবে আলফা মাইনাস ওয়ান। এটা হচ্ছে কাই বর্গ না, গামা বিন্যাসের ক্ষেত্রে শুধু এটা। এর উপর কী হবে গামা হচ্ছে আলফা মাইনাস ওয়ান, এটা, তাই না? এখন হচ্ছে এই জায়গাটাতে তাহলে এখান থেকে যদি আমরা দেখি এই সমীকরণটার থেকে যদি দেখি আচ্ছা 1 - 2t ছিল, তার মানে এখানে কি বিটা ইকুয়াল টু কী হবে 2 হবে, আর আলফা সমান কি আছে মাইনাস আলফা দেয়া আছে, তাহলে আলফা সমান কি হবে আলফা ইকুয়াল টু হবে হচ্ছে n/2, তার সামনে কি আছে একটা মাইনাস আছে, এবং এক্স ইকুয়াল টু কী হবে x² বা কাই বর্গ। তাহলে জাস্ট এখানে মানটা বসাই, এখানে এফ এর জায়গায় কী হবে এফের জায়গায় হবে কাই বর্গ সমান 1 ভাগ বিটা, বিটা বলতে কি বোঝাচ্ছে 2, 2 এর উপর গামা কি হবে 2 এর উপর হবে n/2, গামাও হবে হচ্ছে n/2 ইন্টু ই এর উপর যদি পাওয়ার দেই, এখানে এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে কাই বর্গকে বোঝাচ্ছে মাইনাস কাই বর্গ ভাগ বিটাও বলতে কোনটাকে বোঝাচ্ছে 2কে বোঝাচ্ছে ইন্টু এক্স বলতে কাই বর্গকে বোঝাচ্ছে, তার উপর কি আছে পাওয়ার আলফা, আলফা বলতে n/2কে বোঝাচ্ছে n/2 মাইনাস হচ্ছে 1। এই যে সমীকরণটা আমরা পাইলাম, এই যে এইটুকু যে পাইছি, এইটুকুই হচ্ছে ওই যে কাই বর্গ বিন্যাসের সম্ভাবনা ফাংশন উদ্বোধন, অর্থাৎ এইটুকুই হচ্ছে স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই বর্গ বিন্যাস। এখন লিখবা যে এটি হলো স্বাধীনতার মাত্রা বিশিষ্ট নিচে লেখা ভালো নয়, স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই বর্গ বিন্যাস। এটাই হচ্ছে স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই বর্গ বিন্যাসের পুরো, মানে এই যে এইটা হচ্ছে কি বলে উপপাদ্যের মতো আমরা কি করলাম, এটা পুরোটা আমরা হচ্ছে প্রমাণ করলাম যে আসলে আমরা এর পরবর্তীতে যে ম্যাথগুলো করতে যাব সেই ম্যাথগুলোর ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু খুব লাগবে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে দেখবে প্রথমেই লেখা থাকবে যে আমরা জানি হচ্ছে এফ অফ কাই বর্গ সমান 1/2 গামা n/2 e⁻ কাই বর্গ ভাগ 2 ইন্টু কাই বর্গের ওপর কী থাকবে n/2 - 1। এইটুকু কিন্তু আমরা প্রত্যেকটা মানে কি বলবো এর পরের যে অঙ্কগুলো করবো আর দেখতে পারবো তোমরা, সেই অঙ্কগুলোতে প্রথম লাইনে এই মানটা আমাদেরকে লাগবে, প্রায় অঙ্কতেই লাগবে। তো কথা হচ্ছে আজকের এই পুরো ক্লাসটা মানে তোমরা কোথায় বুঝো নাই বা কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে সেটা আমাকে ইনবক্সে বলবা। আর আজকের মতো মনে করো যে আরেকটা বিষয় হচ্ছে আমি যে এই যে এত কষ্ট করে ক্লাসগুলো নেই, তোমরা হ্যাঁ ঠিক আছে তোমরা ইউটিউবে পুরো ক্লাসটা দেখো, ধন্যবাদ, কিন্তু ক্লাসটা দেখার পরে একটা তো কি বলবো যে ক্লাসটা কেমন লাগছে, আমার কোথায় উন্নতি করা দরকার, বা কোথাও কি মানে সেট আপের কোথাও ভুল হয়েছে কিনা, বা কিছু একটা মানে তোমরা কিছু একটা কমেন্ট তো করবা, তোমাদের কাছে কিছুটা মনে করো যে আমি কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি, ভালো একটা কমেন্ট এক্সপেক্ট করতে পারি না, তো হচ্ছে কমেন্ট করবা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।